নমস্কার। শুরু করছি আজকের গল্প। প্রখ্যাত সাহিত্যিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প ব্যাঘ্র চর্ম। গল্পটি আনন্দবাজার দোল সংখ্যায় 1343 প্রকাশিত হয়েছিল। শুনতে থাকুন আজকের গল্প ব্যাঘ্র চর্ম। যাহাকে বলে অজ পাড়াগা, মজিদপুর সেই অজ পাড়াগা। পায়ে চলা পথ ভিন্ন, এখনো এ গ্রামে প্রবেশের জন্য গাড়ির পথ তৈরি হয় নাই। যাহাকে বলে অজ পাড়াগা, জামা গায়ে জুতা পায়ে কোনো বিদেশি গ্রামে প্রবেশ করিলে গ্রামের পথচারী কুকুরগুলা লাঙ্গুল গুটাইয়া চিৎকার করিতে করিতে দূরে পলাইয়া যায়। পথের উপর খেলায় নিবিষ্ট দিগম্বর বালকের দল সভয়ে সসম্ভ্রমে তাহাকে পথ ছাড়িয়ে দিয়ে একপাশে দাঁড়ায়। তারপর পথিকের পিছনে পিছনে গ্রাম প্রান্ত পর্যন্ত অনুসরণ করিয়া ফিরিয়ে আসে। অল্প কিছুদিন আগে এখানে একটি সরকারি ইদারা তৈরি হইয়াছে বটে, কিন্তু সে জল পর্যন্ত লোকে এখনো খায় না। বলে ইদারার জল নোনা, খেলে পেটে নোনা ধরবে। এমনি পাড়াগা এই মজিদপুর। এই গ্রামে ইট তৈরি করিতে নাই, কয়লা পোড়াইতে নাই, পান ছাড়া অপর কোনো প্রয়োজনে চুন ব্যবহার করিতে নাই। শেয়ালে ছাগল ধরিয়া লইয়া গেলেও তাড়া করিতে নাই, কারণ শেয়াল নাকি সাক্ষাৎ ভগবতী। এমনই ক্ষুদ্র গ্রামখানা অকস্মাৎ একদিন বিপুল চাঞ্চল্যে আলোড়িত হইয়া উঠিল। ঠিক যেন ঘন পল্লব আচ্ছন্ন কোনো একটা ছোট্ট ডোবায় আকাশ হইতে কি একটা 20 মণ ওজনের পাথর ফেলিয়ে দিল। তরঙ্গের পর তরঙ্গের আঘাতে পঙ্কিল শীতল বদ্ধ জল ভয়ে বাঁধ ভাঙিয়া বাহিরে যাইতে চায়, কিন্তু পারে না। গ্রামের লোকগুলির ঠিক সেই অবস্থা। উপায় থাকিলে তাহারা হয়তো পলাইয়াই যাইত। তাহাদের দোষ নাই। তরুণ MA পাশ করা জমিদার আসিয়াছেন, সঙ্গে রাত্রির অন্ধকারের মতো কালো রঙের 2টা গ্রে হাউন্ড টম ও টেবি, আর গাদাখানিক বই। জমিদার তাহাদের ভয়ের বস্তু হইলেও অপরিচিত জন নয়। তাহারা জমিদার ইহার পূর্বে দেখিয়েছে বটে। প্রকাণ্ড বড় বড় পাগড়ি বাঁধা চাপরাশি, ফুরসি গড়গড়া, বোতল বোতল কারণ অকারণ গর্জন, এসবের সঙ্গে তাহাদের অপরিচয় নাই। কিন্তু গাদাখানিক বই ও কুকুর প্রিয় হেমাঙ্গ বাবুর মতো জমিদার তাহাদের সম্পূর্ণ অপরিচিত। তাহার উপর যেদিন গোমস্তা ঘোষণা করিয়া দিল যে বাবু কাহারও সহিত দেখা করিবেন না, কাহারও নজরান খাজনার কথা বলা চলিবে না, সেদিন তাহাদের বিস্ময়ের আর অবধি রহিল না। কিন্তু বিস্ময়ের অপেক্ষা ভয় হইল আরও বেশি। হেমাঙ্গবাবু শখ করিয়া মহলে বিশ্রাম লইতে আসিয়াছেন, সঙ্গে সঙ্গে কিছু পড়াশুনো করিবার অভিপ্রায়ও আছে। হেমাঙ্গবাবু কাছারির প্রাঙ্গণে পদচারণা করেন। দূর হইতে প্রজারা দাঁড়াইয়া তাহাকে দেখে। ছেলেরা আঙুল দেখাইয়া বলে, হুই দেখ বাবু। বয়স্ক ব্যক্তিরা ছেলেটার হাতখানা টানিয়ে নামাইয়া দিয়ে বলে, এই খবরদার। কেহ চুপি চুপি বলে, কিরকম ভাই, আমি তো কিছু বুঝতে লারছি। মোড়ল মাতব্বর যাহারা তাহারা কেহ কেহ সাহস করিয়া যায়, কিন্তু কাছারির সীমানার বাহিরে থমকিয়া দাঁড়াইয়া দেখে লিকলিকে কালো আধার কুকুর 2টা কোথায়। যে গলার ডাক, সত্যই মানুষের ভয় হয়। সেদিন কুকুর 2টা কাছারির পিছনের দিকে বাঁধা ছিল, তাই সাহস করিয়া ইন্দ্রমণ্ডল
কাছারিতে আসিয়া ঢুকিয়া পড়িল। হেমাঙ্গবাবু তেল মাখিতেছিলেন। সে হাত জোড়ো করিয়া বলিল, আজ্ঞে চরণে তেল দিয়ে দিই আমি। হেমাঙ্গ হাসিয়া বলিলেন, না থাক। ইন্দ্রমণ্ডল অবাক হইয়া গেল। তবু সে বলিল, আজ্ঞে আমি আপনার পেজা। হেমাঙ্গবাবুর লোক খারাপ নন। তিনি মিষ্ট স্বরেই বলিলেন, কি নাম তোমার? ইন্দ্র উৎসাহিত হইয়া বলিল, আজ্ঞে ইন্দ্রচন্দ্র মণ্ডল। হুজুরের মণ্ডল আমি, পুণ্যে পাত্র। বেশ বেশ, কিরকম ফসল হলো এবার? ইন্দ্র কাতর কণ্ঠে বলিল, ভগবানই মেরে দিলে হুজুর, মানুষের আর অপরাধ কি? অকস্মাৎ পিছনের দিকে কুকুর দুইটা গম্ভীর ক্রুদ্ধ চিৎকারে স্থানটাকে ভয়সংকুল করিয়া তুলিল। কুকুরের ডাক তো নয়, যেন বাঘের ডাক। সঙ্গে সঙ্গে মানুষের কণ্ঠস্বরও পাওয়া গেল। ওরে বাপরে, এ যে ছিঁড়ে খেয়ে ফেলবে মানুষকে। হেমাঙ্গবাবু চাকরটাকে বলিলেন, কোনো লোক দেখে চেঁচাচ্ছে, গিয়ে ঠান্ডা কর তো তুই। কে আসছে চলে আসতে বল, দাঁড়িয়ে থাকলে বেশি চিৎকার করবে। চাকরটা চলিয়ে গেল। কিছুক্ষণ পরেই একজন অসাধারণ লম্বা জোয়ান আসিয়া কাছারির প্রাঙ্গণে দাঁড়াইয়া আভূমি নত হইয়া অত্যন্ত ক্ষিপ্র ভঙ্গিমায় এক সেলাম বাজাইয়া কহিল, সেলাম হুজুর। হেমাঙ্গবাবু বিস্মিত হইয়া লোকটার দিকে চাহিয়া রহিলেন। 6 ফুট 6.5 ফুট লম্বা এক জোয়ান, তেমনি পরিপুষ্ট দেহ, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চোখ দুটো করমচার মতো রাঙা। লোকটার হাতে তাহারই দৈর্ঘ্যের অনুরূপ দীর্ঘ এক গাছে লাঠি, কপালে প্রকাণ্ড একটা কাটা দাগ। লোকটি হাসিয়া বলিল, আমাদের রুটি মেরে দিলেন হুজুর। আচ্ছা কুকুর পুষেছেন, বন থেকে বাঘ ধরে আনবে, ও কুকুর লেলিয়ে দিলে লোকে টুটি ছিঁড়ে ফেলবে। হেমাঙ্গবাবু বলিলেন, হ্যাঁ, ও কুকুর শিকার করবার জন্যেই পোষে। লোকটি বলিল, তা পুষেছেন বেশ করেছেন, কিন্তু গোলামের মতো কুকুর ও লয়। এক লাঠিতেই গোলাম ও দুটোকেই সাবড়ে দেবে। লোকটাকে দেখিয়া কথাটা অত্যুক্তি বলিয়া মনে হয় না। হেমাঙ্গবাবু বিস্মিত হইয়া প্রশ্ন করিলেন, কে নাম তোমার? আবার একটা সেলাম করি সে বলিল, গোলামের নাম রতন হাড়ি। হুজুরের গোলাম আমি। এ চাকলায় সকলেই আমাকে চেনে। বলো না গো গোমস্তা বাবু। হেমাঙ্গবাবু এবার মুখ ফিরাইয়া উপস্থিত ব্যক্তি কয়টির দিকে চাহিলেন। দেখিলেন গোমস্তা, ঠাকুর, লোকদি, ইন্দ্রমণ্ডল, স্থানীয় ব্যক্তি কয়টি সকলেই ভয়ে যেন বিবর্ণ হইয়া গিয়েছে। হেমাঙ্গবাবু প্রশ্ন করিলেন, লোকটি কে হে রাধাচরণ? রাধাচরণ গোমস্তা বলিল, আগে রতন হাড়ি, এ চাকলার বড় লাঠিয়াল একজন, জমিদারের কাজকর্ম পড়লে কাজটাজ করে। রতন বলিল, হুজুরদের কাছারিতে আমার বাঁধা বৃত্তি আছে, সব জমিদারের কাছারিতেই আছে। দাঙ্গা দখল, পেজা শাসন যখন যা দরকার হয় আমি হুজুরদের গোলাম আছি। তারপর কপালের কাটা দাগটা দেখাইয়া বলিল, মুর্শিদাবাদে ফতে সিং পরগনার জমিদারের এক দাঙ্গায় এই দেখেন, মারলে কপালে তলোয়ার দিয়ে এক কোপ, গল গল করে তাজা রক্ত। গরম কিসে রক্ত? চাল দিলে ভাত হয় হুজুর। বেরিয়ে মুখ ভেসে গেল, তবু আমিও ছাড়ি নাই। সঙ্গে সঙ্গে তার মাথায় বসিয়ে দিলাম লাঠি। ব্যাস, ডিমের খোলার মতো চুর হয়ে গেল। সেও পড়ল, আমিও পড়লাম। কিন্তু ওই লাশ পড়তেই ও তরফের সব ভাগল, আর কখনো সে সীমানায় পা দেয় নাই।
তবে আমাকে 6 মাস বিছানায় পড়ে থাকতে হয়েছিল। ইন্দ্রমণ্ডল ধীরে ধীরে কাছারি হইতে বাহির হইয়া গেল। হেমাঙ্গবাবু বলিলেন, পুলিশে ধরলে না তোমাকে? হাসিয়া রতন বলিল, তবে আর হুজুররা আছেন কেন? এসা গোলমাল করে দিলেন যে পুলিশ পাত্তাই পেল না। জলের মতো টাকা খরচ করেছিলেন মালিকরা, মামলাতেও জিতে গেলেন আমারই হুজুর। সে সিমেনায় এখন বাবুদের 1000 টাকা আয় বেড়ে গিয়েছে। একটা সিগারেট ধরাইয়া হেমাঙ্গ প্রশ্ন করিলেন, এখন কোথায় কাজ করো তুমি? আবার একটা সেলাম করিয়া রতন বলিল, সবারই কাজ করি আমি হুজুর। যার যখন দরকার পড়ে তলব করলে গোলাম হাজির হয়। বাঁধি কাজ আমি করি না কোথাও। এখন কোথায় এসেছিলে? এই হুজুরের দরবারে, হুজুরকে সেলাম দিতে। শুনলাম হুজুর এসেছেন, তাই এলাম। বকশিসের হুকুম হয়ে যাক হুজুর। ওই কুকুর দুটোকে রোজ দুধ ভাত দিচ্ছেন, আমাকেও আজ কিছু হুকুম হোক। হেমাঙ্গবাবু গোমস্তাকে ইশারা করিলেন। সে তাড়াতাড়ি ঘরের ভিতর হইতে একটা টাকা আনিয়া রতনের হাতে দিয়ে বলিল, নাও। আবার সেলাম করিয়া রতন বলিল, হুজুরের যদি কেউ দুশ্মন থাকে, যখন দরকার হবে হুজুর, গোলাম হাজির হন। এ চাকলায় কাশিদাস বলে এক হারামচাদা চাষা ছিল। এ চাকলা তার ভয়ে কাঁপত। ব্যাটার পয়সাও ছিল, আর বুকের ছাতিও ছিল। আজ এর জমি কেড়ে নিত, কাল ওর পুকুর ছেঁচে মাছ ধরিয়ে নিত, ওকে ধরে খত লিখিয়ে নিত। শেষে চাকলার জমিদারদের সঙ্গে লাগালে ঝগড়া, গোলামের উপর ভার হলো শেষে। এই বছর 2 আগে কালী পুজোর দিন মাঠের মধ্যে কাশিদাস হয়ে গেল। পা হাত মুন্ডু সব আলাদা হয়ে পড়েছিল মাঠের মধ্যে। হেমাঙ্গবাবু তাহার অবয়ব এবং সব প্রতিভ ভঙ্গিমার দিকে প্রশংসমান দৃষ্টিতে চাহিয়েছিলেন। তিনি বলিলেন, কাজ করবে তুমি? আবার সেলাম করিয়া রতন বলিল, হুকুম করলেই পারি। না, সেরকম কোনো কাজ নয়। আমার কাছে চাকরি করবে তুমি? গোলামের পেটটা একটু বড় হুজুর, বলিয়া হাসিয়া রতন পেটে হাত বুলাইল। আমার ওই কুকুর দুটো পাকি 3 সের চালের ভাত খায়, 1 সের করে দুধ। শখের বলিহারি যাই হুজুরে। হুজুর ইচ্ছে করলে আমার মতো 20টি লোক পুষতে পারেন, কিন্তু আমি বলবো কালে এসে। রতন অভিবাদন করিয়া বিদায় হইয়া গেল। গোমস্তা এবার সভয়ে বলিল, ওর মতো লোককে ঘরে ঢোকাবেন না হুজুর। পাচক ব্রাহ্মণটি আবার সাধু ভাষায় কথা বলে। সে বলিল, সাক্ষাৎ ব্যাঘ্র হুজুর। হেমাঙ্গ হাসিয়া বলিলেন, বাঘও তো লোকে শখ করে পোষে, দেখি না দিন কতক পুষে। পাচকটি কাতর হইয়া বলিল, কি করবেন ওকে দেখে হুজুর? হুজুরের সুনাম তো দেশময়, কোথাও তো। বাধা দিয়ে হেমাঙ্গ বলিলেন, ওই কুকুর দুটো আমি পুষেছি, কাউকে তো লেলিয়ে দেবার জন্যে নয়। 2টো বন্দুকও আমার আছে, কিন্তু মানুষকে তো গুলি করিনে। ভয় কি, দেখি না। গোমস্তা বলিল, ও কি কাজ করবে হুজুর? বাঁধা কাজ করবার ওর দরকারই হয় না। এইসব কাজে রোজগারও কর। আর তাছাড়া যার বাড়িতে গিয়ে দাঁড়ালো, তারই ঘরে সেদিনের খোরাকটা করে নিয়ে গেল। কেউ তো না বলতে পারে না। ওকে দেখলেই লোকে ভয়ে কাঁপে, যা চায় দিয়ে বিদায় করে বাঁচে। পাচকটি বলিল, তবু দেখুন কি, হতভাগ্যের চালে খড় নাই, পত্নীর পরিধানে ছিন্ন বস্ত্র, পাপের ধন কর্পূরের মতো উড়ে যায়। সেই যে বলে, পাপ সঞ্চিত ধন আর বন্যার জল এ কখনো থাকে না। গোমস্তার অনুমান কিন্তু সত্য হইল না। পরদিন প্রাতঃকালে রতন আসিয়া দাঁড়াইল। সেদিন সে আর সেলাম করিল না।
হেমাঙ্গবাবুর পায়ের ধুলা লইয়া বলিল, হুজুরের পায়েই আশ্রয় নিলাম আজ থেকে। দিন কয়েক পর হেমাঙ্গবাবুর বইয়ের উপর বিরক্তি ধরিয়া গেল। তিনি বন্দুক ও কুকুর দুইটাকে সঙ্গে লইয়া বাহির হইয়া পড়িলেন। বড় শিকার এখানে বিশেষ কিছু পাওয়া যায় না, তবে খরগোশ ও পাখি এখানে অজস্র। হরিয়াল, তিতির, সরাল পাখি ঝাঁক বাঁধিয়া উড়িয়ে বেড়ায়। বন্দুকের শব্দও তাহাদের নিকট অপরিচিত। গোমস্তা বলিল, রতন, তুমি বাবুর সঙ্গে যাও। রতন বলিল, হুজুরের সঙ্গে চলেছে 2 বাঘ, হাতে বন্দুক। রতন আর ও পাকপাকুড়ি কুড়োতে কোথা যাবে? ওই শম্ভুকে পাঠিয়ে দাও। সে বেশ মশগুল করিয়া তামাক সাজিতে বসিল। হেমাঙ্গবাবু গ্রাম পার হইয়া মাঠে একটা বনফুলের ঝোপের কাছে আসিতেই কি একটা জানোয়ার লাফ দিয়ে বাহির হইয়া মাঠে ছুটিল। খরগোশ। তিনি বন্দুক তুলিয়া ধরি গুলি ছুঁড়িলেন। খরগোশটা একটা প্রকাণ্ড লাফ দিয়ে উঠিয়ে পড়িয়া গেল, কিন্তু পর মুহূর্তেই উঠিয়া খোঁড়াইতে খোঁড়াইতে ছুটিতে আরম্ভ করিল। তখন টম ও টেরি ছুটিয়াছে। দেখিতে দেখিতে টম আসিয়া নিরীহ জানোয়ারটার ঘাড়ের উপর ঝাঁপ দিয়ে পড়িল। নিস্তব্ধ প্রান্তর করুণ চিৎকারে সকরুণ হইয়া উঠিল। হেমাঙ্গবাবুর মনে হইল কোনো ছাগলছানাকে কুকুরটা ভুল করিয়া বোধহয় আক্রমণ করিয়াছে। ঠিক এমনই চিৎকার। তিনি ছুটি আসিয়া দেখিলেন, ছাগল নয়, খরগোশই। খরগোশের চিৎকার কখনো তিনি শোনেন নাই। টম আরও গোটা 2 ঝাঁকি দিতে জীবটা নীরব হইয়া গেল। মানুষের বুকের হিংস্র বৃত্তি যখন পাশবিক উল্লাসে জাগিয়ে উঠে, তখন মানুষ আরেক রকম হইয়া যায়। একবার হত্যা করিয়া কৃতকার্য হইলে আর রক্ষা নাই। হত্যার পর হত্যা করিবার জন্য মানুষ পাগল হইয়া উঠে। প্রথমেই এমন একটি শিকার করিয়া হেমাঙ্গবাবু মাতিয়া উঠিলেন। শিকার শেষে 1 বোঝা পাখি লইয়া যখন কাছারিতে ফিরিলেন, তখন বেলা গড়াইয়া অপরাহ্ন হইয়া আসিয়াছে। স্নান আহার শেষ করিয়া একখানা বই লইয়া বসিয়াছিলেন। এমন সময় গোমস্তা আসিয়া ম্লান মুখে দাঁড়াইয়া বলিল, খরগোশটার পেটে 4টে বাচ্চা ছিল। হেমাঙ্গবাবু অনেক শিকার করিয়াছেন, মরা পাখির পেটে ডিম অনেকবার পাইয়াছেন। সুতরাং এ সংবাদে তিনি বিস্মিত হইলেন না, বরং কৌতূহল পরবশ হইয়া উঠিয়া বলিলেন, তাই নাকি? কই চলো তো দেখি কেমন। সত্যই স্পষ্ট দেখা গেল লম্বা একটা চামড়ার থলির মধ্যে পরিপূর্ণ অবয়ব 4টি শাবক রহিয়াছে। হেমাঙ্গবাবু বলিলেন, একটু অন্যায় হয়ে গেল। যাকগে, বাচ্চা 4টে দিয়ে দাও ওই কুকুর দুটোকে। রাত্রে আহারের সময় হেমাঙ্গবাবু দেখিলেন লোকজন সকলেই খাইতে বসিয়াছে, কেবল রতন নাই। ভ্রুকুঞ্চিত করিয়া প্রশ্ন করিলেন, রতন কই? গোমস্তা বলিল, সে খাবে না বলেছে, তার শরীর ভালো নাই। চাকরটা মৃদুস্বরে বলিল, সমস্ত সন্ধেটা সে কেঁদেছে। কেন? ওই খরগোশটার পেটের বাচ্চাগুলোকে দেখে। হেমাঙ্গবাবু অবাক হইয়া গেলেন। একটা নরঘাতী মানুষের উপর কোনো অত্যাচার করিতেও যে ইতস্তত করে না, সে তুচ্ছ একটা পশুর জন্য কাঁদে। একটা নরঘাতী। পরক্ষণেই তিনি আবার হাসিলেন। সবই অভ্যাস। যে মানুষ পশু হত্যা করে সে নরহত্যা করিতে পারে না, যে নরহত্যা করে সে পশু হত্যা দেখিয়া কাঁদে। একবার ভাবিলেন লোকটাকে বিদায় করিয়া দেওয়াই ভালো। পরক্ষণেই মনে হইল
থাক। রতন হেমাঙ্গবাবুর কাছেই থাকিয়ে গেল। সপরিবারে উঠিয়ে আসি সে হেমাঙ্গবাবুর এলাকার মধ্যেই বসবাস করিল। হেমাঙ্গবাবুই তাহার সব করিয়ে দিলেন। সে এখন খায় দায় আর হেমাঙ্গবাবুর কাছারিতে আসিয়া বসিয়া থাকে। ওই কুকুর দুটার সঙ্গে তাহার বড় সদ্ভাব। সেই এখন তাহাদের তদবির তদারক করে। হেমাঙ্গবাবু একটা খেয়ালি মানুষ। দুর্দান্ত ভয়ঙ্কর জানোয়ারের উপর তাহার অহেতুকী আকর্ষণ আছে, নতুবা মানুষ তিনি খারাপ নন। জমিদার হিসাবেও তাহাদের পুরুষানুক্রমিক প্রজাপালক শিষ্ট জমিদার বলিয়া খ্যাতি আছে। সুতরাং রতনকে এখনো তাহার গুণপনার পরিচয় দিতে হয় নাই। কর্মচারীরা কিন্তু বড় বিরক্ত হয়। ওই এমন ধারা ভয়ঙ্কর একটা লোককে দেখিয়ে তাহাদের আতঙ্কও হয়। আবার রতনের মোটা বেতনের জন্য হিংসাও হয়। তাছাড়া রতন ইহাদের উপর অত্যাচার করে। এক একদিন এক একজনের কাছে গিয়া সেলাম বাজাইয়া বলে, আজ মদের ইলেমটা কিন্তু আপনার কাছে পাওনা গোমস্ত মশাই। জমের কাছে অনুনয় বিনয় চলে, কিন্তু যমদূতের নিকট অনুনয় করিলে ফল হয় না। তাহারা কেহ একটা আনি, কেহ বা একটা দু আনি ফেলিয়া দিয়ে হাঁপ ছাড়িয়া বাঁচে। রতন অকৃতজ্ঞ নয়। সে আবার একটা সেলাম করিয়া বলে, বাবুর গোলাম আমি, আপনারও গোলাম। যখন যা কাজ পড়বে হুকুম দেবেন। নিরীহ কর্মচারী কাষ্ঠ হাসি হাসিয়া বলে, আমাদের কাজ কি রতন? রতন বুঝাইয়া বলে, হুজুর, মানুষ হলেই কাজ আছে। আপনার দুশ্মন নাই? যে যেমন মানুষ তার তেমন দুশ্মন, তার তেমন কাজ। এই দেখেন, রতনপুরের জমিদারের এক সরকার, বুঝলেন, তার ঝগড়া লাগলো তার গাঁয়ের মাতব্বরের সঙ্গে। মশাই, এক বেটা স্যাঁকড়া গোটা কত পয়সা করে যেন সাপের 5 পা দেখলে। সরকার আমাকে ধরলে। রতন, আমাকে বাঁচাতেই হবে, নইলে মান ইজ্জত তো আর রইল না। 25 টাকা ঠিকই হলো। 3 দিন না যেতেই, বুঝলেন, ছুটে গেল ব্যাটার চালে চালে লাল ঘোড়া। কর্মচারীরা সব হয়ে বলিয়া উঠিল, আগুন আগুন। অত্যন্ত সপ্রতিভভাবে রতন বলিল, আগে হ্যাঁ, লাল ঘোড়া আগুনকেই বলে। তা আপনার একবার নয়, 3 বার। শেষে ব্যাটা স্যাঁকড়া টিন দিলে ঘরে। তখন একদিন কি করলাম জানেন? গাঁয়ের সদর রাস্তার উপর ব্যাটা দাঁড়িয়েছিল। ব্যাটার কানটা ধরে গাঁয়ের এধার থেকে ওধার পর্যন্ত ঘোড়দৌড় করে দিলাম। কর্মচারীটি চুপ করিয়ে রহিল। সে আর কথা বাড়াইতে নারাজ। রতনের হাত হইতে রেহাই পাইলেই সে বাঁচে। রতন কিন্তু রেহাই দিল না। সে তাহার ভয়ঙ্কর মুখ আরো বিভৎস করিয়া কৌতুকের হাসি হাসিতে হাসিতে বলিল, লাল ঘোড়া তো খুব সস্তা হুজুর। 1 দেশলাইয়ের কাঠি হলেই ব্যাস। 1 টাকা দিলে ঘরের 1 কোণে দিতাম, 2 টাকা দিলে 2 কোণে, আর 3 টাকায় 3 কোণে, 4 টাকায় বেড়া জাল, একেবারে ইধার উধার পর্যন্ত। কর্মচারীটি এবার বিরক্ত হইয়া বলিল, কিন্তু জমের ঘরের তো জবাবদিহি করতে হবে রতন। হি হি করিয়া হাসিয়া রতন বলিল, সেদিন আর কাউকে পয়সা লাগবে না হুজুর। রতন নিজের গরজেই জমের দালানে আগুন লাগাবে বলি সে এবার উঠিয়ে চলিয়ে গেল। একদিন রতনের কাজ আসিয়া উপস্থিত হইল। সম্প্রতি একখানি নতুন মৌজা হেমাঙ্গবাবু খরুদ করিয়েছেন। সেইখানে প্রজাদের সহিত বিরোধ বাঁধিয়া উঠিল। হেমাঙ্গবাবুকেও দোষ দিতে পারা যায় না। তিনি বিরোধ করিতে চাহেন নাই, বিরোধ করিল প্রজারাই। নজর, সেলামি কোনো কিছুই হেমাঙ্গবাবু দাবি করেন নাই। তিনি দাবি করিলেন
আইনসঙ্গত প্রাপ্য খাজনা, কিন্তু তাও প্রজারা দিবে না। তাহারা বলে, খাজনা কিসের? মাঠ চষা, তার আবার খাজনা কিসের? হেমাঙ্গবাবু নালিশ করিলেন। প্রজারা তাহার কাছারিতে আগুন দিল। একদিন পথে তাহার গোমস্তাকে ধরিয়া কান মলিয়া অপমান করিয়া ছাড়িল। গোমস্তা আসিয়া হেমাঙ্গবাবুর পায়ে গড়াইয়া পড়িতেই হেমাঙ্গবাবু জ্বলিয়ে উঠিলেন। তিনি রতনকে তলব করিলেন। রতন আসিয়া দাঁড়াইতেই তিনি বলিলেন, এতদিন তুই বসে বসে খেলি, হাতির মতো তোকে পুষলাম, এইবার কাজ দেখাতে হবে। রতন তাহার মুখের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। হেমাঙ্গবাবু বলিলেন, নূতন মৌজা পলাশ বুনি পোড়াতে হবে। রতন প্রশ্ন করিল, পলাশ বুনি? হ্যাঁ, একধার থেকে আরেক ধার পর্যন্ত যেন একখানি ঘরও না বাঁচে, বুঝলে? যদি কেউ দেখতেও পায় কি বাধাই দেয়, তবে তাকে শেষ করে দিয়ে আসবে। খুন? রতন হুকুমটা বোধ করি বেশ করিয়া সমঝাইয়া লইতে চাহিল। হ্যাঁ, খুন। হেমাঙ্গবাবু সকম্পিত কণ্ঠস্বরেই পুনরায় আদেশ দিলেন। রতন আর কোনো কথা বলিল না, চলিয়া গেল। হেমাঙ্গবাবু উৎকণ্ঠিত চিত্তে রতনের প্রত্যাবর্তনের পথ চাহিয়াছিলেন। দ্বিতীয় দিন তাহার মনে হইল, উত্তেজনা বশত এ হুকুম না করিলেই তিনি পারিতেন, কিন্তু রতন কি সে কাজ করিয়া ফেলিয়াছে? তৃতীয় দিন তিনি রতনের জন্যই উৎকণ্ঠিত হইয়া উঠিলেন। রতন ধরা পড়িল না তো। চতুর্থ দিন তিনি অন্য একজন পাইককে ডাকিয়ে বলিলেন, রতনের বাড়িটা খোঁজ করে আয় তো। পাইকটা ফিরিয়ে আসিয়া বলিল, আজ্ঞে কারো দেখা পেলাম না, তার পরিবার কোথায় গিয়েছে, ঘরে শেকল লাগানো রয়েছে। কিন্তু রতন তো ফেরে নাই। চিন্তিত হইয়া হেমাঙ্গবাবু পলাশ বুনিতেই লোক পাঠাইলেন, কিন্তু তাহার পূর্বে সব সমস্যার মীমাংসা হইয়া গেল। অপরাহ্নেই জানা গেল, রতন দ্বিতীয় দিন রাত্রে তাহার স্ত্রীকে লইয়া এখান হইতে পলাইয়া গিয়েছে। ঘরে তৈজসপত্রের মধ্যে পড়িয়াছে কয়েকটা ভাঙা হাঁড়ি। পলাশবনি হইতে সংবাদ আসিল, গ্রামও পড়ে নাই, রতনও ধরা পড়ে নাই। হেমাঙ্গবাবু স্তব্ধ বিস্ময়ে বসিয়া রহিলেন। নায়েব গোমস্তারা বলিল, এই লোকের ওই ধারাই বটে, বেটা সেখানে কিছু টাকা খেয়ে পায় তাড়া করেছে আর কি। হেমাঙ্গবাবু সেদিনের সমস্ত দিন কুকুর দুইটার পরিচর্যায় মত্ত হইয়া রহিলেন। বৎসর খানেক পর হেমাঙ্গবাবু তাহার এক বন্ধুর নিমন্ত্রণে গেলেন হুগলি জেলার একখানা গ্রামে। বন্ধুও তাহার অবস্থাপন্ন জমিদার। সেইখানে সহসা নিতান্ত অপ্রত্যাশিতভাবেই তাহার রতনের সহিত সাক্ষাৎ হইয়া গেল। বন্ধু তাহাকে বলিলেন, এবার আমি এক বাঘ পুষেছি, দেখবে? হেমাঙ্গ বিস্মিত হইয়া বলিলেন, বাঘ? হ্যাঁ, বাঘ, যাকে বলে সেলেদা বাঘ। চলো দেখি কোথায়। হেমাঙ্গবাবু উৎসুক হইয়া উঠিলেন। বন্ধু বলিলেন, বসো না, এইখানেই আনছে। ওরে, তারাচরণকে ডেকে দে তো। হেমাঙ্গবাবু বলিলেন, বাঘ এখানে আনবে কি হে? না না না, এ সাহস ভালো না, এখনো বাচ্চা বুঝি? বাচ্চা নয়, বরং পৌরু। পৌরু? বলো কি? হেমাঙ্গবাবুর বিস্ময়ের অবধি রহিল না। সেলাম হুজুর। আভূমি নত সেলাম করিয়া উঠিয়া দাঁড়াইয়াই রতন হেমাঙ্গবাবুর মুখের দিকে চাহিয়া যেন নিশ্চল পাষাণ হইয়া গেল। হেমাঙ্গবাবুরও বিস্ময়ের অবধি ছিল না। তিনি কিছু বলিবার পূর্বে বন্ধুটি রসিকতা করিয়া বললেন, নরব্যাঘ্র,
শিকার দেখিয়া শেকল খুলে দিলে তার আর নিস্তার নাই। হেমাঙ্গবাবু বলিলেন, এই সময়ে একজন কর্মচারী আসিয়া হেমাঙ্গবাবুর বন্ধুকে কি বলিতে তিনি উঠিয়া বলিলেন, তুমি আলাপ করো এর সঙ্গে, আমি আসছি। রতন হেমাঙ্গবাবুর পা দুইটা জড়াইয়া ধরিয়া ফোপাইয়া কাঁদিয়া উঠিল। হেমাঙ্গবাবু প্রশ্ন করিলেন, তুই পালিয়ে এলি কেন? রতন বলিল, আমি যে পারলাম না হুজুর কাজ করতে। কেন? কখনো যে আমি এ কাজ করিনি। আমি যে সব মিথ্যে করে বলতাম, যেখানে যে খুন দাঙ্গা হতো সব আমি নিজের নাম দিয়ে মিথ্যে করে বলতাম। হেমাঙ্গবাবু স্তম্ভিত হইয়া গেলেন। কিছুক্ষণ পর তিনি প্রশ্ন করিলেন, কিন্তু কেন এমন করতিস? কে তোকে এ বিদ্যে শেখালে? রতন শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে তারপর মাথা হেঁট করিয়ে অনাবশ্যকভাবে মাটিতে দাগ কাটিতে কাটিতে বলিল, হুজুর, 10 বছর আগে তখন আমার একটি মাত্র ছেলে। সেবার দেশে আঁকড়া হলো এমন যে না খেয়ে মানুষ মরতে লাগলো। এর চাকলায় ধান টান চারটি হয়েছিল। আমার সেই উপসার, শরীরে বল ছিল না, খাটতে পারতাম না, ভিক্ষেও কেউ দিত না। তার উপর ছেলেটার হলো অসুখ, কোনো কিছু করেও কিছু জোগাড় করতে পারলাম না। এক জমিদারের বাড়ি গেলাম, সেখানেও ভিক্ষে দিলে না, তাড়িয়ে দিলে। পথে আস্তে আস্তে আবার ফিরলাম। জমিদারকে গিয়ে বললাম, ভিক্ষে দেন, না হয় কাজ দেন। জমিদার বাবু বললেন, কি কাজ পারিস তুই? মরিয়া হয়ে বললাম, যা বলবেন। খুন, জখম, ঘরে আগুন লাগানো, যা বলবেন তাই করব। আশ্চর্য বাবু! জমিদার বাবু আমার মুখের দিকে চেয়ে থেকে 1 টাকা বকশিস দিয়ে দিলেন। ছেলেটা মরে গেল সেই অসুখেই। আমি কিন্তু ফন্দিটা শিখে নিলাম। যেখানে যা খুন জখম হতো বলতাম আমি করেছি। লোকে ভয় করত। যার দৌড়ে দাঁড়াতাম সেই আঁচলটা ভরে দিত, খাতিরও করত। রতন চুপ করিল। হেমাঙ্গবাবু নীরব। কিছুক্ষণ পর তিনি বলিলেন, চল, তুই আমার সঙ্গে ফিরে চল, তোকে কিছু করতে হবে না। রতন তাহার পায়ের ধুলা লইয়া বলিল, আর জন্মে আপনি সত্যিই আমার বাপ ছিলেন হুজুর। আশ্চর্য! পরদিন প্রাতেই কিন্তু দেখা গেল রতন স্ত্রীকে লইয়া কোথায় পলাইয়া গিয়েছে। এবার আর হেমাঙ্গবাবু বিস্মিত হইলেন না। তিনি কল্পনা নেত্রে দেখিলেন আবার কোন দূরদেশে রতন আভূমি নত হইয়া সেলাম করিয়া কোনো বর্ধিষ্ণু ব্যক্তিকে সেলাম করিতেছে। সেলাম হুজুর। নমস্কার। ব্যাঘ্র চর্ম গল্পটি পাঠ করে শোনালাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, শুনতে থাকুন নতুন নতুন গল্প। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।